ওকে, হ্যাঁ, প্রশ্নটা কি আরেকবার বলো, বিভব পতন আর কি? হুম, ধরো, স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, বিভব পতন সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো হচ্ছে সেমিকন্ডাক্টর অধ্যায়ে। তো এখানে একটু দেখাই, আমাদের যখন হচ্ছে একটা বর্তনী তৈরি করা হয়, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এটা তো পজিটিভ নেগেটিভ জানো। তো যখন হচ্ছে এরকম পিএন জাংশন তৈরি করা হয়, পিএন জাংশন, একটা পি টাইপ আর একটা এন টাইপ, একটা পি টাইপ আর একটা এন টাইপ মিলে তৈরি করা হয় হচ্ছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, তো পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে আহ, মানে এক পাশে থাকে পি, মানে এরকম দেখতে হয় এরকম, দুইটা ডায়োড, একটা হতে পারে এরকম আর একটা হতে পারে এরকম। এক পাশে পি থাকে, এক পাশে এন থাকে, আর এক পাশে এন থাকে, এক পাশে পি থাকে। অথবা একটা জিনিসেরই দুইটা দুইটা ভিন্ন ভিন্ন দিক। ঠিক আছে, একটা জিনিসেরই দুইটা ভিন্ন ভিন্ন দিক, তুমি যে দিক থেকে ওটাকে স্থাপন করবা সেইভাবে এটা হচ্ছে তোমার নির্ভর করবে। ঠিক আছে, এখন যদি আকর্ষণ এর সাপেক্ষে রাখি, আকর্ষণের সাপেক্ষে, অর্থাৎ যে পাশে ধনাত্মক সে পাশে ধনাত্মক, যে পাশে ঋণাত্মক সে পাশে ঋণাত্মক। ঠিক আছে, যদি এই সিস্টেমে রাখি, এন পি হলে কি হবে, তোমার হচ্ছে যদি তোমার হচ্ছে এই পাশে নেগেটিভ এ পাশে পজিটিভ, তাহলে এ পাশ থেকে কি যাবে, এ পাশ থেকে হোল যাবে। হোলগুলো কেমন, সব হচ্ছে পজিটিভ। ঠিক আছে, হোলগুলো সব পজিটিভ। আর এ পাশ থেকে কি যাবে, ইলেকট্রন যাবে। আচ্ছা, এখন এখন তুমি নিজেই বুঝবা, যদি এখানে নেগেটিভ টাইপ মানে কি, এর মধ্যে তোমার সব থেকে বেশি কি আছে, ইলেকট্রন আছে। আর এর মধ্যে কি আছে, হোল আছে। যদি আমি এইভাবে রাখি, মানে তোমার হচ্ছে বিকর্ষণ টাইপে, অর্থাৎ এ পাশে পজিটিভ এ পাশে পজিটিভ, তাহলে কি হবে, এই পাশের হোলগুলো এই পাশে ধাক্কা দিবে এবং এই হোলগুলো এখান থেকে এই এই প্রাচীরটাকে ভেদ করে বের হয়ে যাবে, বের হয়ে বিদ্যুৎ ফ্লোটা ঠিক রাখবে। এই পাশ থেকে ইলেকট্রনগুলোও তাই, এই পাশে ইলেকট্রনগুলো বেশি আছে, তাহলে এখানে গিয়ে বিকর্ষণ করে এই এই প্রাচীরকে ভেদ করে এই পাশে ইলেকট্রন যাওয়া শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, এর একটা নির্দিষ্ট নাম আছে। এর নামটা কি, সম্মুখ, সম্মুখ বায়াস, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বেশি হয়। যদি আমি এই সিস্টেমে না রেখে নিচে সিস্টেমে রাখি, অর্থাৎ রিভার্স বায়াস করি, বায়াস আমরা পড়বো ওই অধ্যায়ে, আমরা বায়াস পড়বো, আমরা পজিটিভ নেগেটিভ না রেখে যদি নেগেটিভ পজিটিভ এইভাবে, অর্থাৎ ডায়োডটাকে ঘুরাই দেই, তাহলে কি হবে, তাহলে এর ইলেকট্রনগুলোকে হোল আকর্ষণ করে এই পাশে বের করে নিয়ে আসবে। ইলেকট্রনগুলো এইদিকে তো যাবেই না, বরং এই পাশে বের হয়ে আসবে। অপরদিকে এই পাশের যে ইলেকট্রনগুলো যাচ্ছে, এরা এখানকার হোলগুলোকে টান দিয়ে বের করে নিবে। তাহলে আস্তে আস্তে কি হবে, যেগুলো মুখ্য প্রবাহ, মুখ্য বাহক, সেগুলো সব বের হয়ে যাবে ডায়োড থেকে, বের হয়ে গিয়ে এই প্রাচীরটাকে ভাঙবে কি আর বড় করবে, বড় করবে। এই যে যে প্রাচীরটা তৈরি হবে এটাকে বলা বিভব প্রাচীর, এবং এই প্রাচীরটা ভেদ করা অনেক কঠিন হয়ে যায়। তাও ইলেকট্রন প্রবাহ চলবে, কেন চলবে, সরি, তাও কারেন্ট প্রবাহ চলবে, কারণ এই নেগেটিভ টাইপের মধ্যেও কিছু হোল থাকে। সেই হোলগুলা কি করবে, এই তোমার হোলের সাথে বিকর্ষণ করে সামান্য কিছু ভেদ করে যেতে পারে, বা হয়তো ছোট হতে পারে। এই যে বিভব প্রাচীরটা তৈরি হবে, এই বিভব প্রাচীরটা ভাঙার সময়, এই বিভব প্রাচীরটা ভাঙার সময় যে ভোল্ট কাজ করে, সেই ভোল্টটাকে বলা হয় মানে পতন বিভব বা বিভব পতন। ঠিক আছে, আরো বিস্তারিত আমরা পড়বো। এই পতন বিভবটা তোমার হচ্ছে এই বহিবর্তনীতে কোনো কারেন্ট প্রবাহ সৃষ্টি করে না, অর্থাৎ এটা হচ্ছে নষ্ট একটা ভোল্ট, নষ্ট একটা বিভব, যে বিভবটা এই এই আমার কোষের এই বিভবটা কি করে, শুধুমাত্র এই বিভব প্রাচীরটাকে ভাঙতে সহায়তা করে, কিন্তু কোনো কারেন্ট সৃষ্টি করতে পারে না। এটা তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। মনে করো তোমার হচ্ছে কাছে হচ্ছে 100 টাকা আছে, তুমি চিন্তা করছো 100 টাকা ভাগাভাগি হয়ে গেছে, যে 50 টাকা দিয়ে এটা কিনবা, 30 টাকা দিয়ে এটা কিনবা, 20 টাকা দিয়ে এটা কিনবা। তো হঠাৎ করে একটা বিপদ চলে আসছে, তোমার কোনো একটা ফ্রেন্ড এসে বলতেছে, বন্ধু আমার ইমার্জেন্সি 50 টাকা লাগবে। তো তুমি 50 টাকা দিয়ে দিলা, তো তোমার কাছে আর 50 টাকা আছে, তাহলে তুমি 50 টাকা যেটা কিনতে চাইছিলে সেটা কিনতে পারতেছো না আপাতত, কারণ কি, একটা দুর্যোগ চলে আসছে, তোমার দিয়ে দিতে হয়েছে। তাহলে এটা কি, এটা নষ্ট টাকা বা নষ্ট, তোমার হচ্ছে লস প্রজেক্ট। এটাও তাই, এখানে ভোল্ট তৈরি হওয়ার কথা ছিল না, প্রাচীরটা তৈরি হয়ে গেছে, তাই আমাদের এখানে ছিল 5 ভোল্ট, এর মধ্যে 3 ভোল্ট আমার চলে গেছে এটা এটা ভাঙতে। তাহলে আর 2 ভোল্ট আমার কি কারেন্ট সৃষ্টি করতে, তাহলে এখানে যে বাল্বটা ছিল, সে বাল্বটা 5 ভোল্টে যেমন জ্বলতো তেমন জ্বলবে না, 2 ভোল্টের মতো আস্তে আস্তে জ্বলবে। তাহলে এটা লস প্রজেক্ট। এই বিভবটাকে বলা হয় বিভব পতন বিভব বা বিভব পতন। এটা হচ্ছে নষ্ট বিভব।
তা নষ্ট বিভব যা, বিভব পতনও তাই, সেম। বোঝা গেছে? ওকে, আর কোনো প্রশ্ন কারো? কি ছবি দিছো? একটি ধাতব তারের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 110 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। ধাতুটির রোধের উষ্ণতা সহ গুণাঙ্ক কত? এই অঙ্ক করার কি হয়েছে? সূত্রে বসায় দাও। আলফা ইজ ইকুয়াল টু, সূত্র কি পড়াইছি? না পারার কি হয়েছে? সবাই করো। আলফা ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর নট থিটা। ডেল আর মানে কি? 10% বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে রোধ 10% বাড়ে, ওইটাই ডেল আর এর মান। দাঁড়াও, তোমাদের বইয়ের প্রথম অঙ্কটাই তো ওইটা, দেখো এই যেখানে আছে। 1 নম্বর উদাহরণ দেখো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর রোধ কত হবে? টাংস্টেন রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে। দাও, এরকম একই অঙ্ক বহুত আছে। আচ্ছা করো, এখানে সূত্র দিয়ে করলে হয়ে যাবে। আলফা ইজ ইকুয়াল টু বসাও, ক্যালকুলেশনে বসাও। আলফা ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর নট থিটা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি ধাতব তারের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে। ধাতুটির রোধের উষ্ণতা সহগ কত? বসাইছো? ডেল আর কত আসে? কতটুকু বাড়ছে সেটা হচ্ছে তোমার ডেল আর বা আর টি, যেটাই বলো সেটা। হ্যাঁ, 10% মানে কত? 0.1 করো, 0.1। তাহলে আগে তোমার ছিল ওয়ান, মানে 1.1 হয়েছে, আর আগে ছিল 1, বিয়োগ করলে 1.1ই আসে। আচ্ছা ভাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত ছিল রোধ? সেটা দেয় না এখানে। ধাতব তারের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে আর নট থিটা, থিটার মান তো তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্সার কি ডি নাম্বার? হ্যাঁ, ডি হবে। দাঁড়াও, এখানে তোমার ওই কোন একটা মানের মিসিং আছে। দাঁড়াও, করে দিচ্ছি। হুম, হ্যাঁ, তোমার ইয়ে করো, ডেল আর এর মান কত আসছে? 0.1, ওটা তো বুঝছো নাকি? হ্যাঁ, তো 0.1 ডিভাইডেড বাই তোমার, যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধের মানটা দেওয়া নাই, ওটা 1 ধরো, তাহলে আর নটের মান 1 ধরো, আর থিটার মান 100 করো, করে এবার করো। আচ্ছা নেক্সট, এটা এরপর এটা তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? ডেন্টাল ভর্তি পরীক্ষা। আচ্ছা, বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির উপর নির্ভরশীল নয়। তড়িৎচালক শক্তি বর্তনী রোধের উপর নির্ভর করে না। বিভব পার্থক্য ঘটে বর্তনীর দুই বিন্দুর মধ্যে। বিভব পার্থক্য থেকে, আচ্ছা সি আর ডি তো সঠিক। বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির উপর নির্ভরশীল নয়। তড়িৎচালক শক্তি বর্তনীর রোধের উপর নির্ভর করে না। অবশ্যই নির্ভর করবে। বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির উপর নির্ভরশীল নয়, এটা সত্যি। বি নাম্বার উত্তর।
বি নাম্বার আছে? বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির উপর নির্ভরশীল নয়। তড়িৎচালক শক্তি বর্তনের রোধের উপর নির্ভর করে না, অবশ্যই নির্ভর করে। ই ইজ ইকুয়াল টু আই বাই তোমার সরি আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর। হ্যাঁ, তাহলে ওখানে তো আর আছে। হ্যাঁ, এ নাম্বার না, বি নাম্বার হবে উত্তর। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। উম, আচ্ছা, আর আর আছে কিছু পড়ানো শুরু করবো? হয়েছে, এটা এটা বি নাম্বার হবে, বুঝছো? ভুল আছে। স্টেরয়েড নিউক্লিয়াস মেড অফ 4 ফিউজড। বাবা। ওকে, বি নাম্বার কি আছে? তড়িৎচালক শক্তি বর্তনের রোধের উপর নির্ভর করে না, না নির্ভর করে। এটা ভুল, বি নাম্বার আনসার। ওকে, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কোষ। আচ্ছা, তোমরা নিজেরাই বুঝবা। আগে একটা কথা আমি বলে দিই, সেটা পড়লে দেখবো যে দুনিয়ার সব কিছু সোজা হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা লিখো। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে কোষের শ্রেণী সমবায়, কোষের, আচ্ছা 3টা ভিডিও আর ইউটিউবে আপলোড করছি, তোমরা দেখতে পাচ্ছ? এখন এখন দেখা যাচ্ছে ইউটিউবে নাকি তোমরা দেখোই না? ক্লাস করছো? বাকিরা নোট টোট করতেছো? করো করো, না করো না করো, সমস্যা নেই। আচ্ছা, কোষের শ্রেণী সমবায় লিখো। কোষের শ্রেণী সমবায়ে একটা জিনিস ভাগ হবে, আবার কোষের তোমার হচ্ছে সমান্তরাল সমবায়ে আরেকটা জিনিস বিভাজিত হবে। মানে দুইটাতে দুইটা জিনিস বিভাজিত হবে। হ্যাঁ, কোষের শ্রেণী সমবায় বিভাজিত হবে কি? ভোল্ট, ভোল্টেজ, ভোল্টেজ লিখো। কোষের শ্রেণী সমবায়ে ভোল্টেজ বিভাজিত হবে, আর সমান্তরাল সমবায়ে কারেন্ট বিভাজিত হবে। এটা কেন, কিভাবে বোঝাচ্ছি বুঝতে পারছো? কোষের শ্রেণী সমবায়ে ভোল্টেজ বিভাজিত হবে, আর সমান্তরাল সমবায়ে কারেন্ট বিভাজিত হবে। কিভাবে দেখো, আমরা একটা শ্রেণী সমবায় দেখি সেটা কেমন দেখতে, খেয়াল করো। এই দেখো, আমরা একটা কোষের শ্রেণী সমবায় আঁকি। কোষ, আচ্ছা আমরা কিন্তু রোধের পড়তেছি না, আমরা কিন্তু পড়তেছি কোষ। হ্যাঁ, কোষের শ্রেণী সমবায়। কোষ দেখতে কেমন? এই যে কোষগুলো কিন্তু এরকম। হ্যাঁ, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত এরকম। আচ্ছা, আমরা একটা কোষের শ্রেণী সমবায় দেখে আসি। চিকন করলে তো বাজে হয় দেখতে। ওকে, এটার নাম দিলাম R1, এটার নাম দিলাম R2, এটা হচ্ছে তোমার E1, এটা E2, এটা E3, আর এটা হচ্ছে K। দেখো এখানে তোমার কোষ যেগুলো আমরা আঁকছি সবগুলো শ্রেণীতে আছে, দেখছো? আমরা কি বলছিলাম শ্রেণী মানে কি? বলতে পারবো কেউ শ্রেণী বলতে কি বলছিলাম, কিভাবে বুঝবো শ্রেণী মানে কি? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। প্রত্যেকটার প্রথম প্রান্ত। হুম, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এটা এটা শেষ প্রান্ত, এটা প্রথম প্রান্ত যুক্ত হয়েছে এখানে। এই E2 এর শেষ প্রান্ত, E3 প্রথম প্রান্ত যুক্ত হয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এবার সমান্তরাল সমবায়। আমরা একটা সমান্তরাল সমবায় দেখি কোষের, সেটা কেমন হবে দেখো। এই যে এখানে তোমার হচ্ছে নিচে রোধ হবে আর চাবি হবে, দিলাম না এগুলা। এটা হচ্ছে তোমার E1,
এটা তোমার E2, এটা E3। এই হলো আমাদের কোষের আমরা দেখলাম শ্রেণী, এটা তোমার সিরিজ S, আর এটা হচ্ছে প্যারালাল P। তো আমরা কি বলছিলাম একটু আগে, যে কোষের সমবায়ের সাপেক্ষে আমাদের দুইটা জিনিস বিভাজিত হয়, কি সেটা? একটা তোমার হচ্ছে কোষের শ্রেণীর সময় বিভাজিত হবে হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, কিভাবে ভোল্টেজ বিভাজিত হবে দেখো, এই দেখো এখানে E1 মনে করো, এ হচ্ছে তোমার 2 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। দেখো এই দুই বিন্দুর ভোল্টেজ আর এই দুই বিন্দু ভোল্টেজ কিন্তু সেম হবে না। হ্যাঁ, অর্থাৎ কারেন্ট যখন এখান থেকে যাবে, কারেন্ট যাওয়ার সময় যখন এখানে আসবে, যেহেতু এখানে 5 ভোল্ট কাজ করতেছে, তাহলে এই দুই প্রান্তে কারেন্ট বেশি চলবে, এখানে সেটা কমে যাবে, এখানে আরো কমে যাবে। ঠিক আছে, শ্রেণী সমবায় ভোল্টেজ ভাগ হবে। কিন্তু যদি এখানে হয়, এখানে 2 ভোল্ট বা 3 ভোল্ট বা 5 ভোল্ট হয়, দেখো এখানে যে আই কারেন্টটা আসবে, সে এখানে এসে হয়ে যাবে I1, এখানে এসে হয়ে যাবে I2, এখানে এসে হয়ে যাবে I3। দেখো এখানে কিন্তু সেই সুযোগ নাই, এখানে যে আইটা শুরু হবে সে আই কিন্তু এখান থেকে পুরোটাই শুধু আই ঘুরবে, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, অর্থাৎ এখানে কিন্তু কারেন্ট ভাগ হয় না। কিন্তু এখানে কিন্তু কারেন্ট ভাগ হয়, এখানে ভোল্টেজ ভাগ হয়, এখানে ভোল্টেজ ভাগ হয় না। হ্যাঁ, ভোল্টেজ ভাগ হয় না কিন্তু কারেন্ট ভাগ হয়, এখানে কারেন্ট ভাগ হয় না কিন্তু ভোল্টেজ ভাগ হয়। তাহলে এই কথাটা মনে রাখবা, শ্রেণী সমবায় কোনটা ভাগ হয় আর সমান্তরাল সমবায় কোনটা ভাগ হয়। ঠিক আছে, আমি একটা দেখাই দিলে তোমরা পরেরটা পারবা। এবার আমাকে বলো, যদি আমি ওই যে নামগুলা দিছি, এখন এখন কথা হচ্ছে কোষের যে আমাদের শ্রেণী সমবায় আর হচ্ছে আমাদের রোধের যে শ্রেণী সমবায়, দুটা কিন্তু মানে নিয়মাবলী একই। ঠিক আছে, কিভাবে কোনটা কিভাবে কি হবে, তাহলে আমাকে বলো এবার, যে এখানে আমি যদি তুল্য সমবায় বের করতে চাই, তুল্য তাহলে কত হবে? এই সিরিজেরটা কত হবে বলো? একই সমবায়, একই সিস্টেম। আচ্ছা, তাহলে E1 প্লাস E2 প্লাস E3। তাহলে যদি আমাকে শ্রেণী সমবায় দিয়ে বলে যে তিনটা বা চারটা বা পাঁচটা যে কটাই বলে, প্রত্যেকটা কোষ যদি শ্রেণীতে থাকে তাহলে কি হবে? যোগফল হবে। ঠিক আছে, যোগফল। আর এখানে কি হবে? আচ্ছা, কিন্তু এখানে কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে ভোল্টেজ ভাগ হয় না, আমি তাই বলছিলাম না, ভোল্টেজ কিন্তু ভাগ হবে না, কারেন্ট ভাগ হবে, যেহেতু ভোল্টেজ ভাগ হয় না, ই মানে তো ভোল্ট, এখানে ভোল্টেজ ভাগ হয় না বলতে 2 ভোল্ট মানে, মানে যেটাই বিভব পার্থক্য বা বিভব শক্তি সেটা তোমার তড়িৎচলক বল বা তড়িৎচলক শক্তি। তাহলে মনে রাখবো, যখন কোনো তোমার হচ্ছে কোষের, আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মান একই, হ্যাঁ আমরা মান একই দিয়ে পড়তেছি, বুঝছো? প্রত্যেকটা মান একই, E1 E2 E3 মান কোনো ভিন্ন না। এখানে আমি উদাহরণ দিয়ে বলছি 3 বা এই ধরনের এগুলা, যখনই প্রত্যেকটাই 2, বুঝছো, প্রত্যেকটাই 2 ভোল্ট, যখনই তোমার হচ্ছে সমান্তরালে থাকবে, তখন একটাই পার্থক্য, মানে একটাই তড়িৎচালক বল সমান্তরালে, এটা হচ্ছে E1, বা যা দেয়া থাকবে তাই দিয়ে একই থাকে। হ্যাঁ, একই থাকবে, কোষের গুলা ভিন্ন ভিন্ন দেয়া, ক্ষেত্রে ঝামেলা আছে, একই থাকবে, প্রত্যেকটা মান সেম থাকবে। তো মনে রাখবা, যদি তোমার হচ্ছে মানে এই সিস্টেমে হয়, কি বলে, তুমি করে দেখো, দেখো করলে কি আসে, 1/E প্লাস 1/E প্লাস 1/E, লসাগু কত হবে? লসাগু হবে E, আর এখানে তোমার হবে কি, লসাগু E হবে না, 3E হবে, 3E, আর উপরে হবে 3, আর এটা 1/E1, 3 কেটে গেলে ই, তোমার হচ্ছে ES ইজ ইকুয়াল টু E। হ্যাঁ, দেখো মান একই থাকবে, অর্থাৎ শর্টকাটে করে ফেলবা, তোমার হচ্ছে সমান্তরাল যদি থাকে, কোষগুলো সমান্তরালে থাকে, আমি ম্যাথ করব, সমান্তরালে থাকলে কি হবে? সমান্তরালে থাকলে যদি প্রত্যেকটা কোষের মান সেম হয়, তাহলে মানে তুল্য যেটা হবে সেটা হচ্ছে ওই একটার একটার মান যেটা সেটাই। আর শ্রেণীতে হলে প্রত্যেকটা যোগ করে দিব, সমান হলেও যোগ যোগ করব, আর ভিন্ন হলেও যোগ করবই। ঠিক আছে, এইবার তাহলে মিশ্র একটা করো, ওটা ওটা করে আমাকে বলো কি হবে। এটা করতে পারলে বুঝবো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, প্রত্যেকটা মান হচ্ছে ই, হ্যাঁ প্রত্যেকটা মান ই। বলো তো এখানে তুল্য কত হবে, মোট তড়িৎচলক বল কত হবে, মোট নিট ই এন সমান কত হবে বলো?
প্রত্যেকটা মান হচ্ছে ই, মানে যেখানে যেগুলো আছে প্রত্যেকটা মান ই। মাথা কাটাও তো। 4e, থ্যাংক ইউ। দেখো উপরেরটার মান কত, প্রত্যেকটা যোগ করলে 4e, এটার মানও 4e, এটার মানও 4e। তাহলে 4e, তিনটা 4e সমান্তরালে আছে। তাহলে আমি বলছিলাম সমান সমান হয়ে গেলে কি হবে, যে সমান্তরালে থাকলে যদি সেম হয় তাহলে ওই একটার মানই হবে পুরোটার মান, তাহলে 4e। ওকে, তাহলে এইভাবে প্রশ্ন এইভাবে আসবে। হ্যাঁ, বর্তনী এইভাবেই তোমাদেরকে দিবে, এইভাবে করবা। আচ্ছা, ওকে। এইবার তাহলে আমরা শ্রেণী সমবায় আর হচ্ছে সমান্তরাল সমবায়ের সূত্রগুলো শিখে নেই। ঠিক আছে, লিখো। শ্রেণী সমবায়ের কারেন্ট আই সমান সমান, আমি বিস্তারিত পড়াচ্ছি না, এন ই বাই আর প্লাস এন আর। সূত্র মুখস্থ করো, এন ই বাই আর প্লাস এন আর। আর সমান্তরাল সমবায় আই সমান সমান এম ই বাই এম আর প্লাস স্মল আর। হুম, এটা এটা এম। ব্যাখ্যা কি পড়াবো না, ব্যাখ্যা ব্যাখ্যা লাগবে না? না তো, না মুড খারাপ না। দেখো, শ্রেণী সমবায়, এই হলো শ্রেণীতে আছে আমাদের তিনটা ব্যাটারি, তাই তো, বা কোষ। প্রত্যেকটা মান হচ্ছে তোমার ই, এটাও ই, এটাও ই, এটাও ই। আচ্ছা, আর এই এটা হচ্ছে বহিবর্তনী, বহিবর্তনীর রোধ কত, আর। আর এই হচ্ছে আমাদের যে কোষ, এই তিনটা কোষের মধ্যে আমরা কি বলছিলাম, অভ্যন্তরীণ রোধ থাকে স্মল আর। ওকে, এবার আমাদের কি করতে হবে, এই পুরো যে বর্তনীটা, এই পুরো বর্তনী আমাদের, আচ্ছা এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা যদি গাইড খুলে থাকো বা টেস্ট খুলে থাকো, দেখবা যে প্রচুর আসছে এই ম্যাথগুলো, এই ধরনের অঙ্কগুলোই প্রচুর আসে। তোমাদের তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল, রোধের সমবায় থেকেও কোষেরটা দিয়ে বেশি ম্যাথ আসে। হ্যাঁ, তো এইগুলো আমাদের পারতে হবে। আচ্ছা, তো এখন আমাদের বলছে যে এই যে আমাদের যে পুরো যে বর্তনী, পুরো বর্তনী কারেন্ট বের করতে হবে। এটাই হচ্ছে তোমাদের মেন সৃজনশীলে, এটাই আসবে, পুরো বর্তনীর কারেন্ট বের করতে বলবে। আচ্ছা, তো আমাদের কারেন্ট বের করতে গেলে কি লাগবে, আগে কারেন্টের সূত্র পড়তে হবে। আমাদের কারেন্টের সূত্র আসলে কি ছিল, আমরা সূত্র একটা পড়ছি, আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর। আমাদের এটা হচ্ছে মেন সূত্র। তাহলে আমাদের এই সূত্রে বসায় এই অঙ্কটা করা লাগবে। এখন কথা হচ্ছে, আমাদের তো একটা কোষ না, এখানে কোষ আছে তিনটা। আবার এখানে আর কি একটা, হ্যাঁ আর একটা, তাহলে আর নিয়ে কোনো প্রবলেম নাই, মানে অন্তত এই বর্তনীর ক্ষেত্রে। তাহলে আই বের করতে গেলে এবার আর, আর আছে তিনটা, তাহলে আমাদের কি করতে হবে, তুল্য কোষ, কোষ মানে মোট কোষের তড়িৎচালক শক্তি, আর হচ্ছে মোট বা হচ্ছে তুল্য অভ্যন্তরীণ রোধ, এই দুইটা বের করে নিতে হবে, তারপর এখানে বসাবো। কার ক্ষেত্রে পড়তেছি আমরা, মনে রাখবো শ্রেণীর ক্ষেত্রে। উপরে ভালো করে খেয়াল করো, শ্রেণীর ক্ষেত্রে আমরা কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পড়তেছি। তিনটাই শ্রেণী, দুইটা শ্রেণী সমবায় আছে, কোষ শ্রেণী সমবায় আছে, আমাদের অভ্যন্তরীণ শ্রেণীতে আছে সিরিজ, আমরা সিরিজ পড়তেছি। দুইটা কিন্তু আলাদা, সিরিজের ক্ষেত্রে আলাদা, আবার আমাদের সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আলাদা। তাহলে আমরা সিরিজ পড়তেছি কিভাবে, দেখো কোষ তিনটা সিরিজে আছে, শ্রেণীতে আছে। আমি তো বলছি বোঝার সিস্টেম কি, শেষের প্রান্ত, প্রথম প্রান্ত, শেষ প্রান্ত, এভাবে দেখবা, আর এক লাইন দেখলে বুঝবা। আচ্ছা, তাহলে এবার আমাদের কি কি বের করতে হবে বুঝলাম আমরা। এই এই যে কোষ, এর তড়িৎচালক শক্তি, আর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ বের করতে হবে। তাহলে চলো বের করি। তাহলে আমরা শ্রেণী তো করে আসছি একটু আগেই, যে যদি কোষগুলা শ্রেণীতে থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা মান সমান, তাহলে যোগ করে দিতে হবে। তাহলে একটা তিনটা ই মানে কি 3e, ওটার যোগ দেখালাম না, 3e, বুঝতেছো। আর এটা কত হবে, এটা কিসের শ্রেণীতে আছে, তাহলে 3r, সোজা। তাহলে এবার ওখানে বসাই দাও, i ইজ ইকুয়াল টু কি বলছিলাম, উপরে হবে ই, ই মানে কত, আমার এই বর্তনীতে ই কয়টা, তিনটা, 3e বাই আর কয়টা আছে, একটা আর। ওকে, আর আমাদের স্মল আর কি বসাবো, 3r। ঠিক আছে, এখন আমার এখানে স্মল আর এর সংখ্যা আর ই এর সংখ্যা অলওয়েজ সেম হবে। কেন, কারণ আমি যে কয়টা ব্যাটারি নিব সে কয়টাতে আর থাকবে। আর যদি একই ব্যাটারি নিই তাহলে প্রত্যেকটা আর এর মান, আমি মনে করো পেন্সিল ব্যাটারি কিনে আসছি 10টা, 10টাই পেন্সিল ব্যাটারি একই 10 টাকা দাম বা 12 টাকা দাম যেগুলো বাজারে পাওয়া যায়, প্রত্যেকটার মধ্যেই তো আর সেম হবে। তাহলে আমি 10টা লাগাই আর 20টা লাগাই, এখানে যদি 20e হয় এখানে তাহলে 20r হবে।
এখানে যদি 50 হয় এখানে 50 হবে, কারণ যে কটা কোষ লাগাবো কখনোই এক কোষ ছাড়া তো আর স্মলার হবে না। আবার স্মলার ছাড়া তো নিশ্চয়ই স্মলার নিলে নিশ্চয়ই থাকবেই, কারণ কোষের মধ্যেই তো রোধ থাকতেছে। এটা তো বহিবর্তনের রোধ না, এটা ইচ্ছা মতো নেওয়া যায়, এটা বৃদ্ধি বা হ্রাস না করে। কিন্তু এই স্মল আর তো নিশ্চয়ই এক মানে সেম হবে। এই এই আনলেই স্মল আর আসবে, না আনলে এটা আসবে না। আমি যদি দুইটা নেই তাহলে দুইটা আর হবে, একটা নিলে একটা আর হবে, তিনটা নিলে তিনটা হয়েছে, 10টা নিলে 10টা হবে। তাহলে আমরা নিশ্চয়ই এই যদি এই জিনিসটা যদি বুঝে ফেলি যে কটা আনবো সে কটা আর হবে, তাহলে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি। যেহেতু আমরা বুঝলাম যে সংখ্যা যা আর এর সংখ্যা তাই, তাহলে আমরা এভাবে বলতে পারি না, দেখো তো, i ইজ ইকুয়াল টু এন বাই আর প্লাস অফ এন আর, বলা যায় যে কটা এন হবে সে কটাই এখানে এন হবে। তো এটা শ্রেণীর ক্ষেত্রে সূত্র, কারেন্টের সূত্র, এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করলে ম্যাথ করা ইজি হয়ে যাবে। i ইজ ইকুয়াল টু এন বাই আর প্লাস অফ এন আর, এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র, মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টের সূত্র, এভাবে করতে হবে এটা। ওকে, এবার আমরা সমান্তরালটা পড়ি। সমান্তরালটা পুরোপুরি বিপরীতটা, এটা কিভাবে করতে হবে, চলো সমান্তরালে আমরা একটা আঁকি, একটা বর্তনী আমরা এঁকে ফেলি। এই হলো আমাদের সমান্তরাল বর্তনী। প্রত্যেকটা কোষের মান কিন্তু একই, আমরা একই ব্যাটারি নিয়ে কাজ করব। বাই এই প্রত্যেকটা তাহলে প্রত্যেকটা এর মধ্যে একটা করে আর থাকবে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে আমরা সূত্র কি জানি এই অঙ্ক করার জন্য? সূত্র আমাদের কি ছিল? i ইজ ইকুয়াল টু বাই আর প্লাস অফ আর। তাহলে এখানে আমাদের আর কয়টা? হ্যাঁ ঠিক আছে, আর একটাই আছে, কোনো অসুবিধা নাই, আর একটা। তাহলে আমাদের ওই একইভাবে আমাদের, আচ্ছা এখানে যে আর দুইটা তিনটা হয় তাহলে তো অবশ্যই পারবা। দুইটা তিনটা হলে কি শ্রেণীতে হলে আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। সমান্তরাল হলে যোগ করতে হবে। এখানে আর এর সিস্টেম তো, আর তো সময় আমরা পড়ে আসছি, আর এর সময় আমরা একটু গত ক্লাসে পড়ছি। তাহলে সেভাবে করে এটা করবে। যদি এভাবে দেয়, মনে কর সাপোজ এভাবে দিল, এই নিচের প্রান্তটা এভাবে দিল, নিচে আবার এভাবে দিয়ে দিল, সমান্তরাল আছে, তোমরা বের করতে পারবো আশা করি, কারণ সমবায় করে আসছো, রোধেরটা করে আসছো। তাহলে এখানে আমি একটা দিয়ে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারবা। আর এখানে সূত্রের মধ্যে এন বা এম নেওয়া যাবে না, কেন? কারণ এই আর এর ফাংশন পুরো আলাদা। কারণ এই আর এই আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, যে কটা নিব সে কটা আর আসবে, যে কটা আর নিব সে কটা হবে। কিন্তু এই আর এর কথাটা আমার আমার উপর নির্ভর করে, আমি কয়টা নিচ্ছি বা নিব না সেটা আমার উপর নির্ভর। এই জন্য এটা সূত্রে আসবে না। এটা যখন তুমি ম্যাথ করবে তখন দেখবা যে কয়টা আর আছে, তুমি সেই আর গুলো একবারে তুল্য বের করে নিয়ে তারপর এখানে বসাবা। কিন্তু এর মধ্যে রিলেশনশিপ আছে বলে আমরা সেইটা এরকম বের করবো এখন। তাহলে আমাদের আর এই আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। সম্পর্ক বলতে মানে মোট বের করতে হবে, এটা বের করতে হবে তুল্য রোধ, এটা হচ্ছে মোট তড়িৎচলক শক্তি। তাহলে চলো করে দেখি। তাহলে এখানে আমাদের কিসে আছে? প্রত্যেকটা সমান এবং সমান্তরাল আছে, তাহলে মানে কি একটা হবে, অর্থাৎ মানে তিনটা আছে যেহেতু, তার মানে উপরেরটার মানটাই শুধু, বা যে কোনো একটার মানই হবে পুরোটার মান, তাহলে হবে আচ্ছা, কিন্তু আর এর মান কি তাই? না, আর এর মান এখানে তাই না, কারণ কি এটা রোধ এবং সমান্তরাল আছে। তাহলে আমরা বের করি। তাহলে 1/r(n) দিলাম, সাপোজ ধরে নাও r(n), তাহলে কি 1/r প্লাস 1/r প্লাস 1/r, তাই তো? এরকমই তো। তাহলে এখানে কি হবে তোমার? হচ্ছে মোট কি হবে? আর উপর হচ্ছে 3, তাহলে আর এন সমান সমান কি? r/3। হ্যাঁ, নিচে শুধু আর হবে, ওই আগের বার উল্টা বলছি, এন এন 3r না, শুধু আর হবে। আচ্ছা, ওখানে তোমার হচ্ছে ওইটা করলে মিলতেছে না। হ্যাঁ, ওই তোমার হচ্ছে 1/e প্লাস 1/e প্লাস 1/e, ওইটা তোমার হচ্ছে কোষের সাথে রোধের মধ্যে সম্পর্কটা ওইটা ওইভাবে হবে না, মানে শ্রেণীর সাথে রোধের মধ্যে সম্পর্কটাই রোধের মতো না। কোষের সাথে রোধের সমবায় মানেই হচ্ছে সমান্তরালে হলে প্রত্যেকটার মান যদি সমান হয় তাহলে উপরেরটার মানই তাই হবে, ঠিক আছে? আর রোধের মধ্যে হলো ওইটা, এখানে 3 আর না, একটাই আর হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার যদি আর এন হয় তাহলে কি হবে? r/3। দেখো, এটা তোমার হচ্ছে তুল্য রোধ r/3 পেলাম, তাহলে এখানে আমরা বসাবো এখন। চলো বসাই, দেখো খেয়াল করো। তাহলে i ইজ ইকুয়াল টু, উপরে তো থাকবে, উপরে ওখানে আমার কোনো সমস্যা নাই, ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই আর এর মান কত? r/3।
তাই না? হ্যাঁ, তাহলে করি ইজ ইকুয়াল টু, তাহলে নিচে হবে 3, তাহলে হবে 3r প্লাস অফ r, উপরে হচ্ছে e। তোমরা তুলতেছো তো? তাহলে দেখো, তাহলে এখানে কি হবে? হ্যাঁ, তাহলে এখানে 3 ইন্টু ই বাই 3r প্লাস অফ r, তাহলে বলা যায় 3e বাই 3r প্লাস অফ r, বলা যায়। হ্যাঁ, তাহলে দেখো যে কটা আমি ই নিব সে কটা ক্যাপিটাল আর হয়ে যাবে, আর আমি একটা নিচে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ক্যালকুলেশন এভাবে চলে আসছে যে আমি যে কটা কোষ নিব সেই কটা বহিবর্তনের রোধ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানেও 3টা, এখানেও 3টা, এখানে 4টা নিলে 4টা হবে, এখানে 5টা নিলে 5টা হবে, 10টা নিলে 100টা নিলে 100টা হবে। তাহলে সূত্রটা বলা যায় এখানে, দেখো তো, যেহেতু আগেটা আমরা এন নিছি, এটা তাহলে আমরা হচ্ছে এম দিয়ে করব। তাহলে এম ই বাই এম আর প্লাস অফ আর, বলা যায়। এটা সমান্তরালের সূত্র, লিখে নাও এটা। সমস্যা হইতো, বইতে এম দিয়ে করছে, তুমি এম দিয়ে করবা, সমস্যা হবে না। যেটা একক তোমার হচ্ছে একটা নিলেই হলো, বুঝতে পারলেই হলো। এখানে আলফা দিয়ে করলেও হবে, আলফা ই বাই আলফা আর, অসুবিধা নাই। বইতে এম দিয়ে করছে, আমরা এম দিয়ে শিখবো, ঠিক আছে। তাহলে আমরা সমান্তরাল শিখে ফেললাম। তাহলে এবার মিশ্র পারবা, মিশ্র তো দুইটা মিলে হবে। দেখো তাহলে মিশ্র সূত্রটা আমি বলে দিই, মিশ্র একই। তোমাদের একটা বর্তনী আমি এঁকে দিচ্ছি, দেখো সেই বর্তনী দিয়ে তোমার ক্যালকুলেশন করো, দেখো পারো কিনা, নিজেরা করো। চারটা কোষ, ঠিক আছে। কে আর প্রত্যেকটা তো মান হচ্ছে ই, বুঝছো, প্রত্যেকটা কোষের মান হচ্ছে ই। করো তো এবার কারেন্ট বের করো তো, নিজেরা ট্রাই করো, তারপর আমি দেখাচ্ছি। বলো কত আসে দেখো। 48 ই, না তো, স্মল আর কয়টা আসছে? করো। বলো কত আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। 4e, না হয় নাই। আচ্ছা চলো আমরা করি। এটা এই বর্তনী তুলছো তো, মুছে দিলাম, চলো আমরা করি। আচ্ছা আমাদের সূত্র কি ছিল? আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস অফ আর। অর্থাৎ আমাদের এখন কি করতে হবে, দেখতে হবে কোনটা কতটা আছে। তাহলে এর সংখ্যা পার্থক্য আছে, এটা বের করতে হবে, আরও পার্থক্য আছে, এটা বের করতে হবে। আর এই স্মলার তো একটাই আছে, এটা নিয়ে কোনো কথা নাই। তাহলে আমরা এইগুলো বের করে আসি, চলো। ওকে, তাহলে আমাদের উপরে ছিল 4টা ই, তাহলে উপরে হচ্ছে 4e। তাহলে 4e 3টা স্তরে আছে, তাহলে 4e হবে আমাদের মোট
তোমার কিসের সংখ্যা, কারেন্টের মানে তড়িৎচলক বলের সংখ্যা। আচ্ছা এইবার ওপরে 4টা ব্যাটারি আছে শ্রেণীতে, আবার পরপর 3 স্তরে আছে, তাহলে উপরের শ্রেণীতে হলে কত হবে 4R হবে উপরের স্তরেরটা, আবার নিচের স্তরে 4R আছে, তার নিচের স্তরে 4R আছে, এই তিনটা তো আবার কিসে আছে সমান্তরালে আছে, তাহলে আমাদের এই সমান্তরালটা আবার তুল্য বের করতে হবে। তাহলে করো 1/4R প্লাস 1/4R প্লাস 1/4R, লসাগু কত হবে 4R, উপরে কত হবে 3, উল্টায় দিলে কত হয়ে যাবে 4R/3। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য অভ্যন্তরীণ রোধ। আর আমরা ওইটা কত পাইছি, তুল্য কত পাইছি 4E। ওকে, তাহলে এবার আমরা সূত্রে বসাই দিই চলো। ওকে, তাহলে আমাদের সূত্র কি ছিল, I ইজ ইকুয়াল টু E বাই, তাহলে 4E বাই আর কয়টা ছিল, একটা ছিল, আর ওটা আমরা তুল্য কত পেলাম 4R/3। চলো এবার করো। কোনটা এতক্ষণ কি পড়ালাম তাহলে? হ্যাঁ, এই তুমি আর কে ই করবা তাই, মানে মানে আচ্ছা আমাদের এখানে বহিবর্তনীর আর এর মান তো বহিবর্তনীতেই আছে, ঠিক আছে, বহিবর্তনী আর এর মানটা বহিবর্তনীতে মানে হ্যাঁ, কোষ সংখ্যা তো 4E, মানে তোমার হচ্ছে আমি তো বলছিলাম যে একই একই হয় যদি, তাহলে 3 স্তরের জন্য একটা মান আসবে, 3 স্তরের জন্য একটা মান। আচ্ছা তোমার তোমার কথা হচ্ছে এই 4, হ্যাঁ এই আর এর মান তোমার হচ্ছে 4 হবে কিনা তাই তাই তো? হ্যাঁ সেটা করতেছি, দেখো আগে আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে 3 ক্যালকুলেশন করে তারপর দেখাচ্ছি, এই হলো 3। এবার দেখো তোমার হচ্ছে 3 সাথে এবার আর, তাহলে 3R প্লাস হচ্ছে তোমার 4R, উপরে কত 4E, তাহলে এবার উল্টায় দাও, উল্টায় দিলে কত হয় দেখো 3 ইন্টু 4E ডিভাইডেড বাই 3R প্লাস 4R। আচ্ছা আমরা তিনটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য, তিনটার ক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন হবে কিভাবে, যখন শুধু শ্রেণীতে তখন বলো তো আমার এখানে কি বিভাজিত হবে, কোনটা বিভাজিত হবে, ভোল্টেজ, শ্রেণীতে হলে ভোল্টেজ, আর যখন আমাদের সমান্তরাল তখন কারেন্ট। তাহলে আমরা উপরে যে দুটো সূত্র পড়ে আসছি মানে রোধের ক্ষেত্রে কোনোটাই বিভাজিত হয় না, রোধের ক্ষেত্রে আইও যা ভিও তাই, রোধের সমবায়ের ক্ষেত্রে আমরা এখন কি পড়তেছি কোষের সমবায়, তার মানে প্রত্যেকটা আমাদের কম্বিনেশনের মধ্যে আলাদা আলাদা জিনিস বিভাজিত হবে। অর্থাৎ যখন আমরা শুধু শ্রেণী পড়ছি তখন সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে I ইজ ইকুয়াল টু এন ই বাই আর প্লাস অফ এন আর। যখন আমরা পড়লাম সমান্তরাল তখন সূত্র কি পাইছি, I ইজ ইকুয়াল টু এম আর বাই এম আর প্লাস স্মল আর। কিন্তু এখন কি পড়তেছি মিশ্র, এখন আমাদের এই যে সূত্রটায় মানে আমাদের এই যে কম্বিনেশনে কোনটা কোনটা বিভাজিত হচ্ছে, উভয়টাই না, কারেন্টটা বিভাজিত হচ্ছে, ভোল্টও বিভাজিত হচ্ছে। তাহলে আমাদের কিন্তু ওই জিনিস তুমি এখানে স্থাপন করলে হবে না, জাস্ট আমি বলছিলাম তোমাদের সিনারিও নামাইতে, মানে সূত্রটা সমান্তরালেরটা বা শ্রেণীরটা কোনোটা এখানে প্রয়োগ করা যাবে না, কারণ ওখানে একটা ধ্রুবক, শ্রেণী করার সময় ভোল্টেজ ধ্রুবক, সরি কারেন্ট ধ্রুবক, আর যখন সমান্তরাল করছে তখন কোনটা ধ্রুবক, কারেন্ট, সমান্তরাল করার সময় ভোল্টেজ ধ্রুবক কারেন্ট পার্থক্য, উল্টা বলছি নাকি আমি, শ্রেণী করার সময় তোমার হচ্ছে ভোল্টেজ ভিন্ন কিন্তু কারেন্টটা ধ্রুবক, আর সমান্তরাল করার সময় কোনটা ধ্রুবক, ভোল্টেজ ধ্রুবক, কারেন্ট কারেন্ট ভাগ হচ্ছে, তাহলে এখানে কিন্তু কোনোটাই ধ্রুবক নাই, দুইটাই ভাগ হচ্ছে। তাহলে এখানে ওই সূত্রের মানে রিপ্লেসমেন্ট এখানে আনলে হবে না, হ্যাঁ এখানে একটা ভিন্ন সিস্টেমে আসবে। হ্যাঁ এইবার তুমি এখান থেকে একটা সূত্র নিয়ে আসতে পারো, দেখো এবার তুমি এক কাজ করতে পারো, এই যে পয়েন্ট আসছে না এখানে I ইজ ইকুয়াল টু 3 ইন্টু 4E বাই 3R প্লাস 4R। এবার তুমি এক কাজ করো, তোমার ওই যে স্থাপন অনুসারে তুমি আর এর সঙ্গে যে সহগটা এটার নাম দাও এম, স্মল আর এর সঙ্গে সহগ তার নাম দাও এন। দেখো তো এখানেও এম এন আছে কিনা, দেখো এটা এম না, এটা দেখো এন। তাহলে এবার তুমি সূত্র একটা নতুন একটা সূত্র পেতে পারো, এখানে সূত্রটা সম্পূর্ণ ভিন্ন সূত্র হবে, এখানে তুমি সমান্তরাল বা শ্রেণীর কোনো সূত্র স্থাপন করলে কাজ হবে না, কেননা এক ওই দুইটা কম্বিনেশনের মধ্যে একটা কনস্ট্যান্ট ছিল আর একটা চলক ছিল, এখানে কোনো কনস্ট্যান্ট নাই, সবগুলো চলক।
ঠিক আছে, ওই সূত্র এখানে আনলে হবে না, এখানে তো বিভাজন করতেছে, কারেন্টও ভাগ হচ্ছে, ভোল্টেজও ভাগ হচ্ছে, কিন্তু আমাদের ওই সূত্রগুলোতে একটা নির্দিষ্ট ছিল। তাহলে তুমি এখানে বলতে পারো এখানে সূত্রটা কি, দেখো তাহলে এটাকে আমরা যদি বলি এম, ওটা যদি বলি এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর, দেখো এটা বলা যায় কিনা দেখো। হ্যাঁ, এটাই সূত্র। ঠিক আছে, আমার কোষের ক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন সূত্র হবে। কোষের ক্ষেত্রে তুমি হচ্ছে ওই সিস্টেমে যদি স্থাপন করো তাহলে কিন্তু হবে না, রোদের ক্ষেত্রে করলে হবে। রোদের ক্ষেত্রে, কারণ রোদের ক্ষেত্রে কোনোটাই ভাগ হয় না, কোনোটাই চলক মানে চলক কনস্ট্যান্ট নাই, কিন্তু এখানে চলক কনস্ট্যান্ট। যে বলতেছিলা বুঝতে পারছো এবার উত্তরটা কি হবে? এখানে কিন্তু দুইটা বিভাজন করতেছে, বিভাজন করতেছে বলে কিন্তু সূত্র ওইটা এখানে স্থাপন করলে হবে না, এখানে সূত্রটা পুরোপুরি ভিন্ন হবে। হ্যাঁ, বলো কি প্রশ্ন বলো। হুম। 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 কোনটা? ই এর মান? তা তখন কি করালাম? ভোল্টেজ বললাম না একই মান হলে উপর নিচে সেম হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অঙ্কের অঙ্কের নিয়মে হয় কিনা তাই, আচ্ছা হ্যাঁ ওটা বলতেছে, ওটা বলার জন্যই ওয়েট করতেছিলাম। দেখো আমি বলতেছিলাম যে উপরে একটা ই, মাঝে একটা ই, এখানে একটা ই, এটা যদি আমরা এভাবে করি, ওয়ান বাই ই এন সমান সমান ওয়ান বাই ই প্লাস ওয়ান বাই ই প্লাস ওয়ান বাই ই। আচ্ছা, লসাগু হবে হচ্ছে ই, উপর হচ্ছে থ্রি, উল্টাই দিলে হয় ই বাই থ্রি। আচ্ছা, আমি বলছিলাম ভোল্টেজ ভাগ হবে না, কারেন্ট ভাগ হবে, অর্থাৎ এই এই ভাগ কাজে হবে না, উপরটা শুধু কাজ হবে। ঠিক আছে, যেহেতু তোমার অঙ্কে অঙ্কে ই বাই থ্রি আসে, কিন্তু সমান্তরাল কোষের সমবায়ে কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ ভাগ হয় না। তুমি যে বিন্দুতে ভোল্টেজ নিবা, দুই বিন্দু দেখো, সমান্তরাল যেটা আঁকছিলাম, এই যে সমান্তরাল যেটা আঁকছি, এখানে মনে করো একটা কোষ, এখানে একটা কোষ, এখানে আরেকটা কোষ, তুমি যে কোনো দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ নাও না কেন, এখানে নাও বা এখানে নাও, যে মান পাবা, এখানে নিলে এখানে নিলে সেই মান পাবা, এখানে এখানে সেই মান পাবা। বোঝা গেছে, কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ ভাগ হয় না, এই জন্য ই বাই থ্রি সূত্রে অঙ্কে আসে, কিন্তু পুরোটাই হবে তোমার হচ্ছে ই। বোঝা গেছে, ভোল্টেজ ভাগ হবে না। হ্যাঁ, অঙ্কে ঠিক আছে, অঙ্কে মিলে, কিন্তু তুমি যদি কারেন্ট যে কারেন্টের দোকানে গিয়ে বা এই ধরনের কোথাও গিয়ে এই ধরনের বর্তনী স্থাপন করে যদি মাপো, ভোল্টমিটার দিয়ে মাপো, দেখবা যে কোনো বিন্দুতে মানে তুমি মান সেম পাবা। শ্রেণীতে নিলে তোমার মানগুলো বড় হবে। তাহলে একটা অঙ্ক অঙ্ক করলে বুঝে ফেলবা। লিখো, অঙ্ক লিখো, এটা করো, করলেই পারবা। বলবো? হ্যাঁ, দেখো 1.5 ভোল্টের ও 0.5 ওহমের চারটি কোষ, 1.5 ভোল্ট এর এবং 0.5 তোমার হচ্ছে ওহমের চারটি কোষকে শ্রেণীতে সমান্তরালে ও দুটি করে দুই লাইনের মিশ্র সমবায় যুক্ত করলে 10 ওহম রোধের একটি বহিস্থ তারে সর্বাধিক প্রবাহ মাত্রা হিসাব করো। 1.5 ভোল্ট এর ও 0.5 ওহম এর চারটি কোষকে শ্রেণীতে সমান্তরালে ও মিশ্র সমবায়ে, 1.5 ভোল্টের ও 0.5 ওহমের চারটি কোষকে শ্রেণীতে সমান্তরালে ও দুটি করে দুই লাইনের, আচ্ছা আচ্ছা, ধরো একটা কথা বোধহয় বলা হয় না একটু আগে, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে আচ্ছা, শ্রেণী সমবায়টা একদম বলো তো, একটু শ্রেণী সমবায়ের সূত্রটা একদম বলো তো, কি বলছিলাম? আর প্লাস এন আর, এখানে এন এর মানটা কি হবে লিখো, এন হচ্ছে এন সংখ্যক কোষ, ব্র্যাকেটে লিখো ওখানে এন সংখ্যক কোষ। ঠিক আছে, আচ্ছা, সমান্তরালটা কি বলছিলাম? হুম, ওখানে এম সমান সমান হচ্ছে এম সংখ্যক কোষ সমান্তরালে, এখানে এন সংখ্যক কোষ শ্রেণীতে, ওখানে এম সংখ্যক কোষ সমান্তরালে। আচ্ছা, আর মিশ্রতে কি বলছিলাম? এম এন ই বাই এম আর প্লাস এন আর, তাই না?
মিশ্র এটা বলছিলাম না, এম এন ই বাই এম আর প্লাস এন আর। হ্যাঁ, এখানে লিখো এন সংখ্যক কোষ এম সংখ্যক লাইন, এন সংখ্যক কোষ এম সংখ্যক লাইন, লিখছো? এন সংখ্যক কোষ আর এম সংখ্যক হচ্ছে লাইন। ওকে, এবার ম্যাথে যেটা করতেছিলা ওয়ান। হ্যাঁ, আচ্ছা, আজান শেষ হোক। আচ্ছা, বাকিটা লিখো। 1.5 ভোল্টের ও 0.5 ওহমের 4টি কোষকে শ্রেণীতে সমান্তরালে ও দুটি করে 2 লাইনের মিশ্র সমবায়ে। লিখছো এই পর্যন্ত? সমান্তরালে দুটি করে 2 লাইনের মিশ্র সমবায় যুক্ত করলে 10 ওহম রোধের একটি বহিস্থ তারে সর্বাধিক প্রবাহ মাত্রা হিসাব করো। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে সকল বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে ইয়ে আছে, রিটেন 10 ওহম রোধের একটি বহিস্থ তারে 10 ওহম রোধের একটি বহিস্থ তারে সর্বাধিক প্রবাহ মাত্রা হিসাব করো। করো এবার। প্রশ্ন বুঝতে পারছো কি বলছে? মানে 1.5 ভোল্টের 0.5 ওহমের 4টি কোষকে শ্রেণীতে সমান্তরালে ও দুটি করে দুই লাইনের মিশ্র সমবায় যুক্ত করলে, মানে প্রথমবার করবা শ্রেণীতে 4টা নিয়ে, এরপরে করবা সমান্তরালে 4টাকে, তারপরে করবা দুটি করে 2 লাইন, মানে উপরে 2টা নিচে 2টা, এভাবে করে দুটি করে 2 লাইনের মিশ্র সমবায় যুক্ত করলে। আর 3বার করতে হবে ম্যাথটা, মানে একটা অঙ্কের মধ্যে 3টা ম্যাথ। একবার করবা 4টা নিয়ে শ্রেণীতে, একবার 4টা করবা সমান্তরালে, আরেকবার উপরে নিবা 2টা, নিচে নিবা 2টা, এই করে 2 লাইন হবে। এই 2 লাইনের মিশ্র সমবায় যুক্ত করতে হবে। তারপরে 10 ওহম রোধের একটি বহিস্থ তারে সর্বাধিক কারেন্ট বা প্রবাহ কত হবে? করো এবার। 0.5, এটা কোনটা শ্রেণী? প্রথমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশ্র করছো, হ্যাঁ ঠিক আছে, মিশ্র হয়েছে। আলাদা আলাদা করতে হবে, 3টা আলাদা করতে হবে। একবার করবা শ্রেণী, একবার করবা সমান্তরাল, আর একবার করবা মিশ্র। হ্যাঁ, মিশ্রটা মিলছে, ঠিক আছে, হয়েছে। শ্রেণী আর সমান্তরাল করো। মিশ্র আমরা পেয়ে গেছি কত? 0.545 অ্যাম্পিয়ার। অঙ্কটা কিন্তু বুঝতে হবে। প্রথমে করবা 4টা নিয়ে শ্রেণী, তারপরে করবা 4টা নিয়ে সমান্তরাল, এরপরে উপরে নিবা 2টা, নিচে নিবা 2টা, তারপরে করবা মানে ওই ওই 2টা নিয়ে 2 লাইন হয়ে যাবে, তারপর মিশ্র করতে হবে। 3টা উত্তর আসবে। মিশ্র পাইছি আমরা 0.545 অ্যাম্পিয়ার। ঠিক আছে, হয়েছে। 0.5। সমান্তরাল কত আসে দেখো। জাস্ট সূত্রে বসাবা এম ই বাই এম আর প্লাস স্মল আর। ওয়ান ফোর সিক্স, ঠিক আছে, হয়েছে। সবার এটা আসছে? এই 3টা আসছে সবার? সামনে আগালাম। পারছো? না পারলে বলো। কেউ বুঝে না থাকলে বলো, কোনটা করে দিতে হবে। হ্যাঁ, সূত্রে বসানো। উত্তর মিলছে? ওকে, এবার লিখো।
ব্যয়িত তড়িৎ শক্তি বা কাজ। আমাদের বাসাবাড়িতে যে সকল মিটার থাকে, প্রত্যেক মিটার, ওই মিটারে আমরা কিভাবে হিসাব করতে পারি, আমরা এখন সেটা শিখব। ব্যয়িত তড়িৎ শক্তি বা কাজ। ব্যয়িত তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তি বা কাজ, অর্থাৎ এরকম অনেক প্রশ্ন আসে 40 ওয়াটের বা 100 ওয়াটের কোনো একটা লাইট বা কোনো একটা ফ্যান 10 ঘন্টা চললে, হ্যাঁ, কতটুকু কারেন্ট খরচ হবে, বা কোনো একটা বলে দিল যে 1 ইউনিট কারেন্টের দাম 2 টাকা বা 5 টাকা বা 5.75 টাকা, তাহলে 10 ওয়াটের 4টা লাইট 10 ঘন্টা চললে কত টাকা খরচ হবে, এরকম ম্যাথ কিন্তু প্রায় আসে। এবং এই ম্যাথগুলোই মনে রাখা সব থেকে ইম্পর্টেন্ট। সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলো বা যে সকল বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ, হ্যাঁ, ওই সকল বিশ্ববিদ্যালয়ে ধরনের প্রশ্ন প্রচুর আসে। আর সিকিউর জন্য তো হাইলি ইম্পর্টেন্ট। অধ্যাপকে দিয়ে দিবে জামাল সাহেবের বাসায় 4টা রুম, 4টা রুমে 3টা ফ্যান আছে, প্রত্যেকটা ফ্যান এত ওয়াট, এত ঘন্টা চললে তার মানে মাসিক বেতন কত আসবে, হ্যাঁ, এরকম প্রশ্ন প্রায় আসে। তাহলে ভালো করে শিখবো আমরা। তোমরা কি এই সূত্র সম্পর্কে জানো? দেখো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু পিটি। আচ্ছা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি যদি আমরা ক্ষমতা নির্ণয় করতে যাই, এটা হচ্ছে ক্ষমতার সূত্র, হ্যাঁ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি, পি মানে তোমার হচ্ছে ক্ষমতা। তো পি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই টি, আমরা সবাই জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সেখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি, মানে আমরা কাজ বের করব। ঠিক আছে, আমরা কাজ ক্ষমতা দিয়ে কাজ, যদি ওয়াটটা দিয়ে দেন 40 ওয়াট এর বাল্ব, মানে 40 ওয়াট বলতে পি এর মানটা দিয়ে দিছে। তো এই জন্য কি করতে হবে, আমাদের ওই ডাব্লুর মানটা লাগবে, অর্থাৎ কতটুকু তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে বা কাজ হচ্ছে সেটা আমাদের ডাব্লু মান দিয়ে বের করতে হবে। আর পি এর মান তো দিয়েই দেয়, তাহলে আমরা সূত্র হচ্ছে এইটা। তাহলে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, আমরা বুঝে ফেললাম সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি। আচ্ছা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি পিটি হয়, তার মানে কি আমরা বলতে পারি, দেখো তো, 1 ওয়াট সেকেন্ড সমান সমান 1 জুল। বলা যায়, দেখো তো, এই পি এর একক হচ্ছে ওয়াট, টি হচ্ছে সেকেন্ড, আর ডাব্লিউ হচ্ছে তোমার জুল। যেহেতু ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, তাহলে বলতে পারি 1 ওয়াট সেকেন্ড সমান সমান 1 জুল। এটুকু বুঝতে পারছো এটা? আচ্ছা, 1 ওয়াট মিনিট, দেখো তো সমান সমান বলতে পারি কিনা 60 জুল। 1 ওয়াট আওয়ার সমান সমান বলা যায় কিনা দেখো তো 3600 জুল। 1 কিলোওয়াট সেকেন্ড সমান সমান 1000 জুল। 1 কিলোওয়াট মিনিট সমান সমান 60,000 জুল। এর জন্য 1000, এর জন্য 60, এর জন্য 60,000। বুঝছো? দেখো তো এটা বলা যায় কিনা। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 36, 1, 2, 3, 4, 5 জুল। বলা যায়? এই যে এই তোমার হচ্ছে ওয়াট আওয়ারের জন্য 3600, আর এই কিলোর জন্য আর পরে 3টা শূন্য বসছে, হ্যাঁ, এই দুইটা, আর এই যে তোমার কিলোর জন্য 3টা সূত্র শূন্য, এই টোটাল 5টা শূন্য, আর এই যে 36, এই যে তো লাস্টে আমরা যেটা পড়লাম 1 কিলোওয়াট আওয়ার, উপর এতগুলো পড়ানোর কারণ আছে তো লাস্টে যেন বুঝতে পারো, হুট করে করতে আসলো তাই। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে 36 দিয়ে তোমার হচ্ছে 5টা শূন্য, ওটা তোমার 3.6 ইন্টু 10⁶ লেখা যায়, 3.6 ইন্টু 10⁶ জুল। হ্যাঁ, এটাকেই বলা হয় তোমার হচ্ছে 1 ইউনিট। লিখো, 1 ইউনিট সমান সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট সমান সমান, যদি প্রশ্ন আসে 1 ইউনিট কারেন্ট পড়াইছে, তার মানে বুঝবা 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কত ঘন্টায় কত কিলোওয়াট পড়ানো হয়েছে। তাহলে 1 ইউনিট
সমান সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে 1 বিওটি। বলো তো এটা ফুল মিনিং কি? বোর্ড অফ ট্রেড ইউনিট লিখো। তাহলে 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 বিওটি সমান সমান 1 বোর্ড অফ ট্রেড ইউনিট সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এক লাইনে লিখে রাখো, নোট করে ফেলো, পরীক্ষার সময় একবার দেখলেই রিভিশন হয়ে যাবে। ওকে, এবার নেক্সট। তাহলে আমরা ইউনিটে হিসাব করব কিভাবে? তার জন্য আমাদের একটা শর্টকাট নিয়ম শিখতে হবে। শর্টকাট না, এটা তোমাদের ম্যাথের নিয়ম, বাট আমাদের তাড়াতাড়ি করে কিভাবে করবো আমরা। তাহলে লিখো 1 ইউনিট সমান সমান, দেখো তো বলতে পারি কিনা ভাবে। 1 ইউনিট সমান সমান আমরা কি শিখছি? 1 কিলোওয়াট আওয়ার শিখছি না? 1 কিলোওয়াট আওয়ার। কিন্তু কোনো বাল্ব বা কোনো ফ্যান কিলোওয়াটে দেওয়া থাকে না, সব থাকে ওয়াটে। তাহলে আমাদের একটা এমন সূত্র শিখে নিতে হবে যে সূত্রে আমরা বসালে আমরা ম্যাথ মানে অঙ্ক অ্যান্সার পেয়ে যাব। আওয়ার নিয়ে আমাদের প্রবলেম না, কখনোই বলবো না এত মিনিট চলতেছে, সব বলবো এত ঘন্টা চলতেছে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ঘন্টাই থাকবে। তাহলে আমরা 1 আওয়ার লিখতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সব থাকবে কিসে? ওয়াটে। তাহলে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। তাহলে ওয়াটকে 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা কিলোওয়াট পেয়ে যাব। এটাই সূত্র। তাহলে 1 ইউনিট সমান সমান 1 ওয়াট ইন্টু 1 আওয়ার বাই 1000। তাহলে বলতে পারি ইউনিট যদি বলে কত ইউনিট কারেন্ট পড়ছে, তাহলে ইউনিট সমান সমান ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000। লিখো, লিখে এটা ম্যাথ করো, ম্যাথ করলে তারপরে বুঝবা ভালো করে। ম্যাথ করো। 40 ওয়াটের একটি ফ্যান 25 ঘন্টা চললে 40 ওয়াটের একটি ফ্যান 25 ঘন্টা চললে কত ইউনিট, সরি 40 ওয়াটের একটি ফ্যান 25 ঘন্টা চললে কত টাকা খরচ হবে, যেখানে হচ্ছে তোমার এক ইউনিট প্রতি ইউনিট কারেন্টের দাম 7.50 টাকা। ঠিক আছে, আরেকটা করো তাহলে। লিখো 20 ওয়াটের 5টা বাল্ব, 20 ওয়াটের 5টা বাল্ব দৈনিক 3 ঘন্টা করে চললে, দৈনিক 3 ঘন্টা করে চললে মাসিক বিদ্যুৎ বিল কত, যেখানে প্রতি ইউনিট কারেন্টের দাম 6.25 টাকা। কয়টা বলছি বাল্ব? কত ওয়াট বলছে? কত ওয়াট বলছিলাম আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, 20 ওয়াটের 5টা বাল্ব দৈনিক 3 ঘন্টা চললে মাসিক বেতন কত, যেখানে প্রতি ইউনিট কারেন্টের দাম 6.25 টাকা। 1 পয়েন্ট কি কও? বাংলাদেশ সরকার কি এতই বোকা হয়ে গেছে, এত কম টাকা দিবে? ওয়াট 20 ওয়াটের 70.3125। এবার আমি নিজে করে দেখি। 20 ইন্টু তোমার হচ্ছে 5 ঘন্টা ডিভাইডেড বাই 1000 ইন্টু হচ্ছে 5টা বাল্ব ইন্টু 30। হ্যাঁ দাঁড়াও, সরি 3 ঘন্টা বলছি। 20 ওয়াটের বাল্ব কয়টা? 5টা তো পরে, আগে হচ্ছে একটা হিসাব করে নি। 20 ওয়াটের 3 ঘন্টা 20 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে 1000। আচ্ছা এলো একটা বাল্ব, বলছি 5টা বাল্ব, ওকে, ইন্টু হচ্ছে তোমার 6.25 ইন্টু 30। কেন আমার তো আসলো না, তো আমি কি ভুল করলাম? চলো আবার, হ্যাঁ হ্যাঁ 56 পয়েন্ট সামথিং। চলো আবার করি। অঙ্ক কি বলছে? অঙ্ক তো আমি ভুলে গেছি, এই জন্য সমস্যা হচ্ছে। অঙ্ক কি বলছিলাম আমার, বলো তো একটু অঙ্কটা কি বলছিলাম?
20 ওয়াটের 20 ওয়াটের বাল্ব কটা? 5টা। হ্যাঁ, কত ঘন্টা চলবে রেগুলার? 3 ঘন্টা। মাসিক মাসিক বেতন চাইছি, 1 ইউনিট কত বলছি? 6.25 না? আচ্ছা হ্যাঁ, এবার করি চলো। এবার আমাদের বাল্ব বলছে 5টা, এক বাল্ব আমরা একটা করে নিয়ে আসি। হ্যাঁ, তোমারটা তো হয়ই না, তোমারটা তো দুনিয়ার বাকওয়াজ অ্যান্সার আসছে। ইয়ে, মাশরুফার কি সমস্যা? 72 আসছে কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমারটাই ঠিক আছে। তাহলে চলো আবার করি। তাহলে হচ্ছে তোমার ওয়াট হচ্ছে 20। আচ্ছা, চলবে কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে আমরা একটা বাল্বের জন্য আগে বের করে নিয়ে আসি। 20 × 3 বাই হচ্ছে তোমার 1000। তাহলে আমরা একটা বাল্বের জন্য পেলাম মানে রেগুলার কত ইউনিট পূর্বে যেহেতু 5টা বাল্ব, তাহলে × 5 দিতে হবে। আচ্ছা, এবার আমরা পেয়ে গেলাম মোটামুটি 5টা বাল্বের জন্য রেগুলার মানে কত ইউনিট পড়তেছে। আচ্ছা, 1 ইউনিট কারেন্টের দাম হচ্ছে আমাদের 6.25। তাহলে আমরা এর সঙ্গে 6.25 গুণ করে দিই, রেগুলার আমাদের 6.25 কারেন্ট করে পড়তেছে, × 30। ওকে হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 56.25 টাকা। এটা হচ্ছে মাসিক বেতন। ঠিক আছে, তোমাদের যদি এবার কারেন্ট যখন বিল আসবে, কারেন্ট বিল আসলে নিজেরা ইয়ে করবা। কারণ আমাদের যে এনার্জি বাল্বটা আছে না, তারপর যদি আঙ্কেল আন্টি রাগারাগি করে যে হচ্ছে সারাদিন ফ্যান চালাই থুয়ে দিস, সারাদিন লাইট চালাই থুয়ে দিস, এবার নিজে নিজে হিসাব করবা তোমার ঘরে কয়টা লাইট, কয়টা ফ্যান আছে। তাহলে যখন মানে মাস শেষে যখন তোমার কারেন্টের বিল দিবে, তখন বলবা যে আমার পড়ছে মাত্র এত টাকা। দেখবা যে 60-70 টাকা বেশি পড়বে না। হ্যাঁ, কারেন্ট বিল তো অনেক আসে। না পড়তে পারে, মোবাইল চার্জের ব্যবস্থা তো দেখবা যে কারেন্ট আর তোমার হচ্ছে ফ্যান আর মিলে বেশি হয় না। তোমার হচ্ছে উম, কত, বেশিরভাগ তোমার ফ্রিজ, টিভি, রাইস কুকার এগুলোতে অনেক বেশি পড়ে। আয়রন আয়রন মেশিন, হ্যাঁ, বাল্ব ফ্যানে খুব বেশি পড়ে না। দেখবা যে 60-70 টাকা মতো আসছে। আর নিজেরা হিসাব করবা বাসায়, দেখবা কত ওয়াটের লাইট ইউজ করতেছো, কত ঘন্টা চলতেছে। আর এখন কারেন্টের যে দাম, আমার সঠিক মনে নাই এখন বিআইটি কত, কত করে বিওটি কত, দেখে নিবা তোমরা ওটা। ও, 10 টাকা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি জানি না আর কি। যাই হোক, দেখবা কত কি। আচ্ছা, এবার আমাদের আজকে লাস্ট টপিক, কিরশফস ল। আচ্ছা, কিরশফস ল এর অনেকগুলো তোমার হচ্ছে ইয়ে আছে, না উচ্চারণ আছে। কেউ বলে কিরখফস ল, কেউ বলে কিরচফস ল। আমরা পড়বো কারশফস ল। হ্যাঁ, আমরা বাঙালি তো আমরা কারশফ পড়বো। হ্যাঁ, ইংলিশ দেখবো অনেকে বলে কিরখফস ল, কিরশফস ল, কিরচফস ল। হ্যাঁ, আমরা বলবো কারশফস ল। ওকে। আচ্ছা, কারশফস ল আমরা কেন পড়বো সংক্ষেপে জেনে রাখি। আমরা শুধুমাত্র কিরশফের 2টা সূত্র আছে, বা কারশফের 2টা সূত্র, একটা, 2টা। ঠিক আছে, আমরা আজকে শুধু প্রথম সূত্রটা পড়ে শেষ করব। আজকে আমার মানে এনার্জি নাই আর কি। পরের দিনে সেকেন্ডটা দিয়ে আমরা শুরু করব। এটা পড়ার পরে আমাদের হুইটস্টোন ব্রিজ পড়তে হবে, তারপরে আমাদের পড়াশোনা শেষ। হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজটা একটু দেখাই দিলে তোমাদের আর কিছু লাগবে না। আর পটেনশিওমিটার আছে, পোস্ট বক্স, এগুলো তোমাদের সিলেবাসে নাই, তাও ভাবছি আমি পড়াবো। হ্যাঁ, তাও বলে দিব কি কি আছে। কারশফস লটাই মেন, দেখো খেয়াল করো। কারশফস ল এর আসলে উদ্দেশ্যটা কি? আমরা এতক্ষণ যে সকল বর্তনী পড়ে আসছি না, এই যে তোমার হচ্ছে এরকম রোদ, এরকম তোমার হচ্ছে কোষ, বাল্ব, চাবি, এই যে বর্তনী, এই বর্তনী হিসাব নিকাশ ওহমের সূত্র দিয়ে করা যায়। সরল বর্তনী, হ্যাঁ, মাত্র একটা কোষ আছে, একটা রোদ আছে, একটা বাল্ব, একটা চাবি। এই জন্য এই সকল সূত্রগুলো, এই ম্যাথগুলো তোমার হচ্ছে ওহমের সূত্র দিয়ে করে ফেলা যায়, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ওহমের সূত্র দিয়ে ধরনের ম্যাথ করা যায়। কিন্তু যখন তোমার বর্তনী জটিল হয়ে যাবে, যেমন হচ্ছে খাম্বা, বৈদ্যুতিক খাম্বা দেখবা মানে কতগুলা তার আসছে এক জায়গা থেকে। হ্যাঁ, বহুত তার আসে, একটা পুরো এলাকার তার একটা খাম্বায় থাকে। এখানকার যে আমাদের ইসের ক্যালকুলেশন, কারেন্টের ক্যালকুলেশন, এখানকার যে বর্তনীর ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন কখনোই ওহমের সূত্রে করা সম্ভব না। হ্যাঁ, ওহমের সূত্র তোমার তোমার হচ্ছে কয়েকটা রোধ, কয়েকটা কোষ, কয়েকটা চাবি, কয়েকটা বাল্ব, কয়েকটা ফ্যান দিয়ে করা সম্ভব। কিন্তু যখন বর্তনী তোমার জটিল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই এই ওই বর্তনী হিসাব নিকাশ ওহমের সূত্র দিয়ে করা যাবে না। তার জন্য আমাদের কারশফের সূত্রের সাহায্য নেওয়া লাগবে। আচ্ছা, কারশফ সূত্রের প্রথম সূত্রটা আমরা পড়বো বলছি। এর সূত্র কয়টা আছে? 2টা। লিখো 2টা সূত্র। আমরা আজকে প্রথমটা পড়বো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার প্রবাহ সংক্রান্ত সূত্র। প্রবাহ সংক্রান্ত সূত্র, প্রথম সূত্রটা হচ্ছে প্রবাহ সংক্রান্ত সূত্র বা কারেন্টের ল, আই এর ল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সূত্র। এই প্রথম সূত্র থেকে আমরা কি পাবো? আগে আমরা কি কি পাবো সেটা আগে লিখে নিই। না না, আগে সেটা না, আগে আমরা হচ্ছে
পড়ে আসি। আচ্ছা, কারশফস ল এর প্রথম সূত্রটা আমি বলতেছি না মুখস্থ, একবার একটু বলে দিই। দেখো, দুইটা কথা বলতে পারি আমরা এখানে। জটিল বর্তনী কোন একটি সংযোগ বিন্দুতে, জটিল কোনো বর্তনীর, জটিল এই যে মনে করো বর্তনী এটা, এর কোনো সংযোগ বিন্দুতে আগত তড়িৎ প্রবাহের সমষ্টি, আগত তড়িৎ প্রবাহের সমষ্টি এবং নির্গত তড়িৎ প্রবাহের সমষ্টি সমান হবে। অথবা বলতে পারি বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে বিভিন্ন শাখার প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি কত হবে? 0 হবে। দুইটা কথাই একই, বোঝাই বলতেছি কিভাবে একই। তার আগে আমরা কয়টা না আগে আমি এখানে দেখাই। দেখো, মনে করো এই হচ্ছে আমার একটা বর্তনী, আমার মনে করো একটা বৈদ্যুতিক খাম্বা, এই হলো খাম্বা, খাম্বারে হচ্ছে মাথা, ঠিক আছে? খাম্বার মাথা, খাম্বার মাথায় বিভিন্ন দিক থেকে তার আসতেছে। এখান থেকে একটা তার আসছে, এখান থেকে এটা আসতেছে, ওইখান থেকে এটা আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে, এদিক থেকে। হ্যাঁ, এখন এই যে জটিল হিসাব নিকাশটা, এটা কিন্তু ওহমের সূত্র দিয়ে করা যাবে না। আমরা নাম দেই I1, I2, I3, I4, I5। ভালো করে শিখবা, কারশফস ল কিন্তু কঠিন আছে। I6, I7, I8। এই যে আমাদের কারেন্ট, এই কারেন্টগুলো আমাদের দেখতে হবে যে আসলে এই বর্তনী হিসাবটা যেটা আমাদের করা যাচ্ছে না, তোমার হচ্ছে ওহমের সূত্র দিয়ে, কারশফস ল দিয়ে করতে হবে। তাহলে আমরা আগে দিক দেই। মনে করো কিছু কিছু কারেন্ট আছে যেগুলা কি এখানে এসে থামে, আর কিছু আছে এখান থেকে অ্যারাইজ করবে। তা আমরা অ্যারাইজ আর হচ্ছে তোমার কি বলে যাত্রা, যেটা গোয়িং কারেন্টগুলো দেখে নিই কোনটা কোনটা সেই কারেন্ট। I1 কারেন্ট আসতেছে, I3 আসতেছে, I6 আসতেছে, I8 আসতেছে, বাকিগুলো যাচ্ছে। I2 চলে যাচ্ছে, I4 চলে যাচ্ছে, I5ও চলে যাচ্ছে, I7 চলে যাচ্ছে। এইবার আমাদের সূত্র অনুসারে মানে বিজ্ঞানী কারশফ কি কথা বলছে সেটা আমরা দেখে নিই। উনি বলছেন যে আগত তড়িৎ প্রবাহ এবং, আচ্ছা একটা মিনিট। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, রোল নাম্বার 40, নতুন যেটা দিছে, ফোর্থ ম্যাগেশনের পরে। হ্যাঁ হ্যাঁ, 40 40। ভ্যাকসিন ঢাকা মেডিকেল থেকে, আমাদের কাছে ওটা, ঢাকা মেডিকেল। হ্যাঁ 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 কাকা। হ্যাঁ 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 কাকা, দিয়ে দেন। আমি তো আব্বুদের নাম্বার দিছি আর কি, ইসের ঢাকা মেডিকেলের মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40, জি জি জি, দশম ব্যাচ। হ্যাঁ, 19 কোটি। আচ্ছা কাকা, ঠিক আছে। ওকে, আমরা কি বলতেছিলাম এখানে? হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে কারশফস ল এর প্রথম সূত্রে কি বলা হয়েছে, যে আগত কারেন্ট এবং আগত কারেন্টের সমষ্টি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আগত কারেন্টের সমষ্টি এবং তোমার হচ্ছে নির্গত কারেন্টের সমষ্টি সমান হবে, অথবা আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মোট সমষ্টি শূন্য হবে। কথা একই। কিভাবে দেখো, যদি আমরা এইখানে এটা স্থাপন করি তাহলে কিভাবে কি করব? আমরা আগত কারেন্টটাকে বের করি, মানে কোন কোন কারেন্ট এখানে আসতেছে। I1 প্লাস I3, দেখো এটা আসতেছে, এটা আসতেছে I6 এবং I8। এই যে আগত কারেন্ট ইজ ইকুয়াল টু হবে নির্গত কারেন্ট। কয়টা কারেন্ট যাচ্ছে? I2, I4, I5 এবং I7। বুঝছো কিনা বলো? এই কারেন্টগুলোকে, এই যে I3, I1, I3, I6, I8, এই জায়গায় যদি এইগুলোকে এই পাশে নিয়ে আসে তাহলে কি হবে? প্রত্যেকটার আগে মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে না? ওই জন্য কথা একই, যে আগত কারেন্ট, বাকিটা কি বুঝতেছো না?
আগত কারেন্ট আর নির্গত কারেন্ট দুইটা কি হবে, সমষ্টি সমান হবে, এটাও যা। অথবা তুমি যদি বলো মোট সমষ্টি, অর্থাৎ এইগুলাকে যদি তুমি মনে করো এ পাশে সমান বলতেছে, এ পাশেও 5 এ পাশেও 5, ওই 5 কে পাশে নিয়ে গেলে 5 - 5 = 0 হয়ে যাবে। কথা এরকম। তো তোমাদের বইতে দেখো সূত্র দেওয়া আছে, দুইটা সূত্র দেওয়া আছে, এক নাম্বার মানে প্রথম সূত্রে দুইটা বিবৃতি দেওয়া আছে, পড়বা, যেটা ভালো লাগে সেটা পড়বা। অর্থাৎ সমষ্টি সমান হবে অথবা মোট সমষ্টি 0 হবে, কথা একই। এবার আমরা কয়েকটা চিত্র দেখি, চিত্র দেখে আমাদের ক্লাস শেষ। দেখো তোমরা খেয়াল করো, উফ উফ, কি অবস্থা। হুম, দেখো তো এটা বলতে পারো কিনা, খাতায় করো তো এটা। কারশফের ল প্রয়োগ করে বলো তো, এখানে তোমার হচ্ছে কোন মানে কত কত ইজিকল টু কত কত হবে, কোন কোন কারেন্ট, আগত কারেন্ট নির্গত কারেন্ট কিভাবে সমান হবে বলো তো এটা, দেখো তো পারো কিনা। সব দে, আচ্ছা আচ্ছা, 1 2 সমান 3 5, চলো দেখি। হুম, ঠিক আছে। আরেকটা বলি, দাঁড়াও, আগে তো না দেখাই, তাহলে তো বুঝে ফেলবা। হুম, দেখো তো এটা পারো কিনা। হুম, দেখাচ্ছি। হুম, বলো তো এটা। I1 প্লাস, হ্যাঁ, ওকে, I1 I2 I3, হ্যাঁ, ইজ ইকুয়াল টু I4 I5, অথবা এগুলোকে এই পাশে নিয়ে আসলে ইজ ইকুয়াল টু 0। বুঝছো ব্যাপারটা কিভাবে হবে? হ্যাঁ, সমষ্টি, মোট সমষ্টি হয় 0, অথবা তোমার আগত কারণ নিগত কারণ সমান, কথা একই, তুমি যেটাই বলো না কেন সেটাই একই। তারপর দেখো এটা পারো কিনা। হুম, আগেরটাই, ওকে, দেখো এটা হয় কিনা। I1 I2 I3 I4। হুম, এটা দেখো, এটা তো সোজা, I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, তাই না? হুম, এটাও তাই, একই জিনিস, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3। হুম, পারবা তাহলে প্রথম সূত্র, এইটাই প্রথম সূত্র। ওকে, ঠিক আছে। বলো কোনো সমস্যা আছে কিনা আজকে পড়ার মধ্যে? ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, দাঁড়াও ওটা পড়াই দিই। আমরা যে এই সূত্রটা পড়লাম, এই সূত্রে আমাদের 3টা অনুধাবন আছে। ওহো, 3টা অনুধাবন আছে। প্রথম সূত্র হতে আমাদের 3টা অনুধাবন আছে, কি সেগুলা? প্রথমটা হচ্ছে, লিখে নাও, বর্তনীতে তড়িৎ শক্তি সঞ্চিত রাখা যায় না। বর্তনীতে কোনো তড়িৎ শক্তি সঞ্চিত রাখা যায় না, যা আসে তাই ব্যবহৃত হয়। বর্তনীতে কোনো তড়িৎ শক্তি সঞ্চিত রাখা যায় না, যা আসে তাই ব্যবহৃত হয়। সূত্র নাম্বার 2, তড়িৎ শক্তি নিরবিচ্ছিন্নতা সম্পর্কে ধারণা দেয়। মানে সরি, অনুধাবন নাম্বার 1 হচ্ছে, বর্তনীতে কোনো তড়িৎ শক্তি সঞ্চিত রাখা যায় না, যা আসে তাই ব্যবহৃত হয়। তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির নিরবিচ্ছিন্নতা সম্পর্কে ধারণা দেয়, দ্বিতীয় অনুধাবন। আর 3 নাম্বারটা হচ্ছে, তড়িৎ শক্তির নিত্যতা বিধি সম্পর্কে ধারণা দেয়। তড়িৎ শক্তির নিত্যতা বিধি সম্পর্কে ধারণা দেয়, লিখেছো?
নিত্যতা বিধি। বলো 2 নাম্বারটা অর্পিতা। ওকে, আমাদের শুধু হচ্ছে হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে আমাদের এতো গ্যালভানোমিটার বা শান্ট এগুলো পড়লে হয়ে যাবে। ঠিক আছে, আজকে পড়ানো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। ঠিক আছে, তাহলে হচ্ছে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই অঙ্কগুলো দেখবো অনেকগুলো আছে বইতে বা ইসাক স্যারের বইয়ের লাস্টে কিংবা বিভিন্ন প্রশ্ন ব্যাংক, রেটিনা গাইড, এখানে দেখবা যে এই ধরনের ম্যাথগুলো দেওয়া আছে। কত টাকা মানে বিদ্যুৎ বিল কত, বা হচ্ছে কাজ সবের প্রথম সূত্র দিয়ে সৃজনশীল আছে কিনা। যে টপিকগুলো পড়ানো হয় ওই টপিকগুলোর প্রশ্ন, ওই টপিকগুলো থেকে সম্পর্কিত প্রশ্ন যেগুলো বিভিন্ন সালে আসছে বা বিভিন্ন মেডিকেলে বা বিভিন্ন ভার্সিটিতে আসছে, ওগুলো সলভ করে ফেলতে হয়। তাহলে দেখবো যে একদিনে অনেক পড়া হয়ে যাবে। আর হচ্ছে তোমার আর যে অঙ্কটা করালাম ওই যে তোমার কি বলে প্রথমে অঙ্ক না সরি সমবায়, মানে কোষের সমবায়, ওটা হচ্ছে তোমরা করবা। সৃজনশীল আসে ওইখান থেকে অনেক বেশি, ওই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ওটা গাইড থেকে সলভ করবা। ঠিক আছে, আর তাহলে আমাদের মঙ্গলবারে পড়া। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।